ছাতা হাতে রাস্তায় পা টিপে টিপে হাঁটছি। বৃষ্টি স্টিল পড়ছেই, স্যাঁতস্যাঁতে হয় কাদামাটি পড়া রোড পিছল হয়ে আছে। ভাবির বলা কথাটা এখনো কানে ভাসছে, আমায় ভাবাচ্ছে বারবার। আমি কি সত্যি নীল ভাইয়ের প্রতি কনসার্ন? আমার যে মনে হয় না। আমার কাছে যেটাই হিউম্যালিটি, তা বাকিদের কাছে কনসাল্টনেস কেন? আমার দৃষ্টিভঙ্গি কি তবে বাকিদের থেকে ব্যতিক্রম? হাঁটতে হাঁটতে মসজিদের কাছাকাছি চলে আসতেই নীল ভাইয়াকে দেখতে পেলাম। ভিজতে ভিজতে হেঁটে আসছেন উনি। আমাকে দেখেই ওনার কপাল ভাঁজ হয়ে গেল। দ্রুত পা চালিয়ে আমার কাছে এসে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে দ্বিধা নিয়ে বললেন, তুমি এখানে কি করছো? ওনার মাথায় ছাতা ধরে আধো আধো গলায় বললাম, আপনাকে নিতে এসেছি, ভিজে যাবেন তাই ছাতা নিয়ে এসেছি। হতবিহ্বল চাহনিতে তাকালেন উনি। দেখে বোঝাই যাচ্ছে আমার কথা শুনে তাজ্জব লেগে গেছেন। এতটাই তাজ্জব হয়েছে যে থ মেরে গেছেন এক কথায়। আমার অবশ্যই তো মজাই লাগলো। আমার এই এক কথার অছিলায় যে ওনাকে বিব্রত করতে পেরেছি, এই অনেক পাওয়া। তাই বলে তুমি বৃষ্টি মাথায় করে এখানে আসবে? এটা কেমন পাগলামি তারা? যদি পা পিছলে পড়ে যেতে কি হতো? রাগী সুরে কথাটা বলল নীল ভাইয়া। পড়ি তো নি, বাড়ি চলুন, আপনার জন্য আমি ভিজে যাচ্ছি এখন। নীল ভাইয়া আমার হাত থেকে ছাতা ছিনিয়ে নিজে ধরলেন। অতপর হাঁটা দিলাম আমরা ধীর স্থির পায়ে। রোডের অবস্থা ভালো না। একবার পড়লে নিম্নপক্ষে কোমরের হাড্ডিতে আঘাত পাবো, নয়তো হাত কোনোই ছিলে ছুলে কুপোকাত হব। এমনিও ভেতর ভেতর এক অশান্তি পোহাচ্ছি। একটা ছাতা কেন এনেছো? তুমি যতটা ডিস্টেন্সে আসো তাতে আমাকে ভেজা থেকে বাঁচাতে গিয়ে নিজেই ভিজে যাবা। এদিকে সরে আসো। আমার হাত টেনে ওনার কাছে নিয়ে আসলেন। সমস্যা নেই, আমি ভিজবো না। আসলে হাতের কাছে একটাই পেয়েছি তাই। ছোট মানুষদের পাকনামি করা ভালো না, জানো না? কে বলেছিল মাতব্বরি করতে? গম্ভীর কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। আমি আপনাকে হেল্প করতে এসেছিলাম, অথচ আমাকেই বকছেন। বলতে বলতে পা স্লিপ করে পড়তে নিলেই নীল ভাইয়া আমার হাত ধরে ফেললেন। চোখ পাকিয়ে তাকালেনও। আমি ভয়ে চুপসে গেলাম। উনি আমার হাত শক্ত করে ধরে হাঁটতে লাগলেন যাতে আমি পড়ে না যাই। ফার্দার যদি এমন পাকনামি করো তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমি ওনার আড়ালে মুখ ভেঙালাম। শালা খরুস, তুই আসলে একটা খরুস বেটা, অকৃতজ্ঞ বেঈমান। আর জীবনেও তোকে আমি হেল্প করব না। বাসার কাছাকাছি রাস্তার ধারের এক জায়গাতে ছোট্ট গর্তে বৃষ্টির পানি জমেছে, যা হেঁটে আসতেই প্রথমে নজর কাড়ল আমার। বৃষ্টির তোড় একটু কমে এসেছে। নীল ভাইয়ের হাত ছাড়িয়ে ছাতার আশ্রয় থেকে বেরিয়ে প্লাজু অল্প উঁচু করে গর্তে পা ডুবালাম। পানি বেশ পরিষ্কার, টলমলে। এত সুন্দর পানি দেখলে একটু একটু বাচ্চামো ইচ্ছে জাগে সবারই। এসব কি ধরনের বাচ্চামি তারা? তুমি কি এখনো কচি খুকি যে পানি নিয়ে খেলছো? ওনার কথা আমি কানে নিলাম না। আগের ভঙ্গিতেই পা নাড়াচ্ছি। পানি খুব ঠান্ডা, লোমকূপ শিউরে উঠেছে। সারা শরীরেও বিন্দু বিন্দু পানির ফোঁটা পড়েছে। আকাশ থেকে অনবরত ঝরছে মুক্তোর মতো ঝকঝকে স্বচ্ছ জলকণা। ইস্কি রোমাঞ্চকর পরিবেশ, সব মিলিয়ে দারুণ লাগছে। এখানে আসো তারা। আমার মধ্যে কোনোরূপ ভাবান্তর হলো না। আমি চোখ কান বুজে পানি খেলায় মগ্ন। আহা কি যে আনন্দ! তারা, আই সেড সামথিং, ক্যান্ট ইউ হেয়ার মি? দাঁত কিরমির করে কথাটা বলল নীল ভাইয়া। ইস, ব্যাটা একটু শান্তি দিল না। অলওয়েজ ইংরেজদের মতো ভাষণ দেয়। বিরক্তি ভরা চাহনিতে চেয়ে কপট রেগে বললাম, সারের মতো চেঁচাচ্ছেন কেন অযথা? দেখছেন না খেলছি? বিরক্ত করবেন না, আপনিও খেলে দেখুন, অনেক মজা। আমি তোমার মতো মেন্টাল না যে ভিজে ভিজে খেলবো। বাসায় চলো। না, আর একটু থাকি না, আপনি যান। জাস্ট শ্যাট আপ, এক্ষুনি এখানে আসো। আমাকে যদি যেতে হয় তাহলে তোমার কপালে বিশেষ দুঃখ আছে তারা। মন খারাপ করে উঠে এলাম। শালার আমার আনন্দ দেখলে গা জ্বলে বোধ হয়। আপনি একটা অসহ্যকর মানুষ। তোমার মতো খুকি অন্তত নই, অসহ্যই শ্রেয়। আমার হাত ধরে কথাটা বলল নীল ভাইয়া। অতপর নীল ভাইয়া আমায় নিয়ে দ্রুত হেঁটে চললেন। বাসায় ঢুকেই নীল ভাইয়া গামছা দিয়ে আমার মাথা মুছে দিলেন। তারপর নিজের মাথা মুছে সারা ভাবিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বললেন, তুমি ওকে যেতে দিলে কেন ভাবি? ভাবি তখন রান্না করছিল। কুন্তি নাড়াতে নাড়াতে সে বলল, আমি যেতে না করেছিলাম, কিন্তু তোমার বউয়ের নাকি তোমার জন্য মন পুড়ছিল, তাই বাধা দেয়নি দেবরজি। আমি তৎক্ষণাৎ কই মাছের মতো লাফিয়ে উঠে বললাম, না 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 না,
ভাবি মজা করছে নীল ভাইয়া। রুমে চলো, আমার কাজ আছে, আপনি যান। কাজ পরে করবে, আগে চলো চেঞ্জ করবা। হাফ ভিজে গেছো, সামনে এডমিশন তোমার, এখন একদম অসুস্থ হলে চলবে না, চলো। উনি আমার হাত ধরে টেনে ঘরে নিয়ে গেলেন। বাধ্য হয়ে জামা বদলে আবার নিচে এসে ভাবিকে হেল্প করতে লাগলাম। নীল ভাইয়াও নিচে এলো কয়েক মিনিট পর। এসে আমাদের উদ্দেশ্যে বলল, গার্লস, তোমাদের জন্য একটা স্মল সারপ্রাইজ আছে। আমরা উৎসাহ নিয়ে বললাম, কি সারপ্রাইজ? নীল ভাইয়া ফ্রিজ খুলে একটা মাঝারি সাইজের বক্স বের করলেন। বক্সের গায়ে লাভ হেলো আইসক্রিম লেখা, দেখেই বুঝে গেলাম আইসক্রিম। এখানে সব রকমের মিক্স করে 75টা আইসক্রিম আছে। তারা তোমার লাভ হেলো আর পোলার 2 ব্র্যান্ডেরই আছে, আর 5টা বড় বাটি আইসক্রিমও আছে। তোমরা দুজনে খেও, আর বাকিরা খেতে চাইলে ওদেরও দিও। ওমা, এতগুলো! আনন্দ ভরা কণ্ঠে ভাবি বলল, শোনো, ডেইলি একটার বেশি কেউ খাবে না, তাহলে দুজনকেই রিমান্ডে নেব, মনে থাকে যেন। কড়া সুরে ধমকি দিয়ে কথাটা বলল নীল ভাইয়া। আচ্ছা দেবরজি, তাই হবে, আপাতত একটা খাই। খাও, অল ইউর ভাবি। ভাবি বক্স থেকে একটা কোন আইসক্রিম বের করে বলল, আমি তোমার ভাইকে কল করে আসি। ছাতা নিয়ে গেছে কিনা শুনে আসছি। আজ যদি ভিজে বাড়ি ফিরে আর রাতে যদি হাঁচু হাঁচু করে, ওর মাথায় আমি ডান্ডা মেরে হারমোনিয়াম বাজাবো। কপট রেগে কথাটা বলল সায়রা ভাবি। ভাবি চলে যেতেই নীল ভাইয়া আমার কাছে এসে দাঁড়ালেন। বুকে দুহাত ভাঁজ করে ঠোঁটে সরল হাসি রেখা ফুটিয়ে বললেন, তুমি খাবে না? এতক্ষণ নীরব দর্শক হয়ে সব দেখছিলাম। সকালে সামান্য মজা করে আইসক্রিম চেয়েছিলাম। আমার এতটুকু কথার ওসিলায় উনি যে টাকা খরচ করে সত্যি সত্যি নিয়ে চলে আসবেন, আমি ভাবতেও পারিনি। আপনি এসব কখন কিনলেন? ভার্সিটি থেকে ফেরার সময় কিনেছি। তুমি তো ঘুমের ঠেলায় চোখে কিছু দেখছিলে না, সারা দুপুর ঘুমিয়েছ, তাই তখন বলা হয়নি। টাকা শর্ট পড়ায় 100টা নিতে পারিনি, মন খারাপ করো না। স্যালারি পেলে এবার অনেকগুলো আনবো। বিগলিত হেসে কথাটা বলল নীল ভাইয়া। অবাকের শীর্ষ চূড়ায় পৌঁছে দিলেন উনি আমায়। 25টা কম আছে বলে মন খারাপ করব? এতগুলো এনে বলছে এরপর বেশি করে আনবো। লোকটা কি পাগল নাকি টাকার গাছ লাগিয়েছে যে সিঁড়ি সিঁড়ে খরচ করছে? আপনি এতগুলো কেন কিনতে গেলেন? আমি মজা করে বলেছি সকালে, তাই বলে সত্যি সত্যি? ফান হোক কিংবা সিরিয়াস, তুমি মুখ ফুটে বলেছ আর আমি আনবো না, তা কি করে হয়? কত টাকার আইসক্রিম এগুলো? দাম শুনে কি হবে? না বললে খাবো না আপনার আইসক্রিম। অত জানতে হবে কেন? কারণ আমি জানতে চাই, তাই। বলুন কত টাকা? 1900 সামথিং। নিরুত্তাপ কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। টাকার অ্যামাউন্ট শুনে আমার চোয়াল ঝুলে পড়া অবস্থা। আমি যেন তাজ্জব লেগে গেছি। 1900 টাকার আইসক্রিম কিনেছে, হে আল্লাহ! আমি একদিনে ওনার 1900 টাকা খসিয়েছি। আম্মু যদি এ কথা শুনতো তবে নির্ঘাত হাউ হুতাশ করে বলতো, আমার ভাইয়ের বাড়ি আমি জেনে শুনে অলক্ষী পাঠিয়েছি, ও চিরেই থালা হাতে পথে বসাবি সবাইকে তুই। এরকম কেউ করে? সে আমার পেটে ধরা মেয়ে, তুই বিশ্বাসে হচ্ছে না আমার। আপনি কি পাগল হয়ে গেছেন? এত টাকা খরচ করে কেউ আইসক্রিম কেনে? আপনার কোনো কমন সেন্স নেই? সারাদিন তো আমার সেন্স নিয়ে খোটা দিয়ে বেড়ান। তিরিখ মেজাজে কথাটা বললাম। এত টাকা কোথায়? 100 কম 2000 টাকা মাত্র। এটা কোনো ব্যাপার হলো? খাওয়া পড়ার জন্যই তো টাকা পয়সা। রুহুকে কখনো কষ্ট দিতে নেই। যখন যা খেতে মন চাইবে আমাকে বলবা, টাকার চিন্তা তোমার না করলেও চলবে। শুনুন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। টাকা থাকলেই দুহাত দিয়ে উড়াবেন। সেভিংস না করলে ভবিষ্যৎ আন্ধার। এভাবে চললে জীবনে কিছু করতে পারবেন না। নীল ভাইয়া ফিক করে হেসে দিলেন। তাতে ওনার গুটি কয়েক চিরল দাঁত বেরিয়ে এসে ওনার হাসিকে দ্বিগুণ সুন্দর করে তুলল। তুমি থাকতে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা কিসের? আমার বউ যে হিসাবই, তাতে সেভিংস করতে বাধ্য আমি। বাপরে, এখনই কেমন সাংসারিক কথাবার্তা বলছো? তাহলে সংসার হাতে নিলে কেমন হবে ভাবা যায়? সাংঘাতিক সাংসারিক মেয়ে তুমি। আমার পিচ্ছি বউটা কবে যে এত বড় হলো শুনি। আমার গালে হাত রেখে। আচমকা গালে হাত রাখায় শিউরে উঠলাম আমি। দূরে সরে গিয়ে ধাতস্থ হয়ে বললাম, আপনি এখন যান, আমরা কাজ করব। তাড়িয়ে দিচ্ছ বুঝি? ছেলে মানুষদের কিচেনে কোনো কাজ নেই। অযথা কি করবেন এখানে থেকে? বরং আপনার জন্য আমাদের ডিস্টার্বিং হবে। ভাবির কোনো ডিস্টার্বিং হবে না, শুধু তোমার হবে। আচ্ছা, আমি তাহলে চলে যাচ্ছি। রিয়েলি এখানে আমার কোনো কাজ টাজ নেই। নীল ভাইয়া চলে যেতেই হাফ ছেড়ে বাঁচলাম। অলওয়েজ আমায় বিব্রত কর, অস্বস্তিতে ফেলে, হয়তো ইচ্ছে করেই। কারণ আমার অস্বস্তি হলে উনি তো বেশ বুঝতে পারে
এবং বিচ্ছুর মতো সেখানেই কামড়ে ধরে। আইসক্রিমের বক্স চোখে পড়তেই বুক চিরে তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। আমার জন্য নীল ভাইয়ার অনেক খরচা হচ্ছে, কোচিংয়ের বেতন, যাতায়াত ভাড়া, বই খাতা কেনা, আবার খাবার দাবারও। কারো থেকে কিছু নেওয়া মানেই ঋণী হয়ে যাওয়া। আমি কারো কাছে ঋণী হতে চাই না, আর ওনার কাছে তো আরও না। এই ঋণের দায়ের বোঝা যে অনেক ভারী, আমি এটা বয়ে বেড়াতে চাই না। যাকে স্বীকার করিনি তার টাকা পেটে পুরব তা হয় না। আমার ভীষণ খারাপ লাগছে এত কিছু ভেবে, আর কখনো ভুল করেও কিছু চাইবো না, নেভার। খেতে ইচ্ছে করা সত্ত্বেও লোভ করলাম না, গিল্টি লাগছে খুব, খাবো না ওনার আইসক্রিম। সায়রা ভাবি কথা বলা শেষে রাগে গস্তে গস্তে কিচেনে আসলো আবার। হাইপার মেজাজ নিয়ে বলল, আজ আসুক ও, ওর মাথায় আমি ঝাড়ু ভাঙবো। এত রেগে আছো কেন ভাবি? তোমার ভাইয়া ছাতা নিয়ে যায়নি। আমি কত করে বলি বর্ষাকালে যখন তখন বৃষ্টি শুরু হয় ছাতা নিয়ে বের হবে। কে শোনে কার কথা? মহারাজ নিজের ইচ্ছে মতো চলাফেরা করবে, আর বিপদে পড়ার পর সায়রার কথা মনে করবে আর পিন্ডি চটকাবে। তুমি জানো ওর যদি একটু সর্দি লাগে সারা রাত আমায় জ্বালাবে, একটু পরপর ডেকে বলবে এটা দাও সেটা দাও। আমার জীবনটা তেজপাতা বানিয়ে ছেড়েছে। আজ আসুক ওর একদিন কি আমার একদিন। ভয়ঙ্কর রেগে কথাগুলো বলল সায়রা ভাবি। ভাবির রাগ দেখে আমিও কিঞ্চিত ভয় পেলাম। মেয়েটা বরাবর শান্ত, শুধু ভাইয়ের সাথেই তার ঝগড়া লাগে টুকটাক বিষয়ে। বেচারা ভাইয়ের কপালে নিশ্চয়ই আজ শনির প্রকোপ আছে। শঙ্কিত মস্তিষ্ক আসনি বার্তায় সিগন্যাল দিচ্ছে বারবার। সন্ধ্যা 6:20। আশেপাশে সব মসজিদে আজান পড়েছে, নীল ভাইয়া ঘরেই তখনও। আমি এদিকে নীরব ভাইয়ার ঘরে বসে আছি। ওনার ঘরে গেলেই নামাজ করে চেপে ধরবে। ব্যাটার এক্সট্রা অর্ডিনারি আহ্লাদ দেখলে গোটা শরীরে আগুন ধরা যায়। আমি কখন কি করব না করব সব ওর কথা মাফিক হতে হবে। সবসময় শুধু হুকুমদারি করতে থাকে ব্যাটা স্বৈরাচারী। নামাজের সময় শেষ হওয়ার পর আম্মুকে আবার কল করলাম। তোমাকে ঔষধ পাঠাতে বলিনি, ভুলে গেছো? বৃষ্টি হচ্ছে দেখছিস না? তোদের ওখান থেকে বাজার বেশি কাছে, জামাইকে বল এনে দেবে। তোর আব্বু এর মধ্যে বের হতে যাচ্ছে না। মানে কি? হ্যাঁ, তোর মাথা নষ্ট হয়ে গেছে? আমি এখন ওনাকে দিয়ে ঔষধ আনাবো? যাকে তাকে দিয়ে কি সব করানো যায়? উফ, ওনার গলায় ঝুলিয়ে দিয়ে তোমাদের সব দায়িত্ব শেষ, তাই না? ভালো, খুব ভালো। আর জীবনও তোমাদেরকে কল করব না। ভাইয়া ঠিকই বলে, তোমরা আমায় কুড়ায় আনছো। মেজাজ দেখে আমি ফোন কাটলাম। এই মুহূর্তে বিষাক্ত লাগছে সব কিছু। আম্মু ভালো করে জানে আমি কেমন কষ্টে থাকি, তবু বৃষ্টির এক্সকিউজ দেখিয়ে নীল ভাইয়ের নাম করছে। সব কিছু সবাইকে বলা যায় না, এটা জেনেও আমার মা অবুঝের মতো করে। রাগ করে ব্যালকনিতে গিয়ে বসে রইলাম আমি। মন খারাপ লাগছে খুব। নাপার অ্যাকশন শেষ, আবারও কুটকুট করে জেগে উঠছে অসহ্যকর ব্যথা। আধার ঘেরা আকাশের পানে এক নজরে চেয়ে রইলাম। দৃষ্টি ঘোলাচে, মনে মনে অসীম অভিযোগ নিয়ে আকাশকে সাক্ষ্য রেখে বললাম, শোনো পৃথিবী, শোনো নিয়তি, শুনে নাও যুগ যুগ ধরে চলে আসা প্রবাহমান নিয়মের গণ্ডি। তোমাদের প্রতি আমার অনেক অভিযোগ আছে, অনেক। 10 বছর বয়সে আমায় তোমরা গ্রহণ করিয়েছ তীব্র ব্যথার স্বাদ। আমি কেঁদেছিলাম টানা 2 দিন। আম্মুর কাছে ছিল না আমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা, কাউকে বলার মতো ছিল না কিচ্ছু। বালিশে মুখ গুজে ছোট্ট বাচ্চাদের মতো সহ্য করেছি দাঁতে দাঁত চেপে সব কষ্ট। বুঝতাম না কিছু, বুঝতাম না নারী জীবনের অনিবার্য বৈশিষ্ট্যগুলোকে। টানা 8 বছর যাবত প্রায় 90 বার শুয়েছি, তবু আয়ত্তে আনতে পারিনি আজও। আমার অভিযোগ আছে ভীষণ তোমাদের প্রতি। খুব কি প্রয়োজন ছিল অতটুকু বয়সে উৎপত্তি ঘটানো নারী সূচক লক্ষণগুলোকে? প্রকৃতির নিয়ম রক্ষার্থে কত জল ঝরিয়েছ, তার হিসেব কি তোমরা রেখেছ কখনো? মা হওয়ার দায়টা কেন নারীদেরই? আচ্ছা মানলাম এ দায় একমাত্র নারীদেরই, তাহলে কেন অর্ধেক করা হলো না এ ব্যথার দায়? অর্ধেক স্বাদ কেন পুরুষ জাতি পেল না? সব দায় বুঝি আমার মায়ের জাতির ওপরই। হতো সব অর্ধেক অর্ধেক, বুঝতো পুরুষেরাও, কিন্তু না। তা তোমরা করলে না, কেন করলে না? মেয়েদের ধৈর্য বেশি বলে? তবে আমার মাঝে কেন নেই সেই ধৈর্য শক্তি? আমি কেন সহ্য করতে পারি না যুগে যুগে চলে আসা পরিক্রমকে? হয় শক্তি দাও, নয়তো মুক্তি দাও। আমি আর নিতে পারছি না। শুনছো তোমরা, আমি মুক্তি চাই। তোমাদের নিয়মের গণ্ডি আমায় এখনও যেভাবে যন্ত্রণা দিচ্ছে, তার দায়ভার কি তোমরা নেবে? না, নেবে না। তোমরা আমার কাছে চরম অপরাধী। আমার অভিযোগের খাতায় তোমাদের নাম লেখা থাকবে আজীবন অপরাধীর খেতাবে। তোমরা ভীষণ অপরাধী জানো আমার কাছে। শুনছো পৃথিবী? ডান চোখে আসা
এক ফোঁটা অশ্রু জল মুছে নিলাম কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। তীব্র অভিযোগ জমেছে সবার প্রতি, আমার আম্মুর প্রতি, আব্বুর প্রতি, নিয়তির প্রতি এবং নিজের প্রতিও। কেন আমি কাবু হচ্ছি ঠুনকো ব্যথার কাছে? এ তো আমার সয়ে যাওয়ার কথা। আজ কোনো ঔষধ খাবো না, কুণ্ঠিত হব না অদৃশ্য দায়ের যন্ত্রণার কাছে। দেখি আমার সহনশীলতা ঠিক কতখানি। তারা পড়তে বসবে, চলো। এখানে কি তোমার? নীল ভাইয়া আমায় আলগা রাগ নিয়ে কথাটা বলতে আমি ঘুরে দাঁড়ালাম। অনুভূতিহীনার মতো বললাম, কিছু না ভাইয়া। এক প্রহর অপেক্ষা না করে গিয়ে পড়তে বসলাম। আমার পিছু পিছু উনিও আসলেন খাবারের ট্রে হাতে। আমি সেদিকে এক পলক তাকিয়ে বিনা বাক্যে ওনার হাত থেকে ট্রে ছিনিয়ে নিয়ে লক্ষ্মীমের মতো গ্লাস ভর্তি দুধ, ফালি করা কমলা, খুরমা খেজুর আর আলুর চিপস এক এক করে সব খেলাম। বলা যায় নিজের ওপর জেদ করেই জোরপূর্বক খেলাম। খাওয়ার সময় আর চোখে ওনার দিকে তাকিয়েছে একবার। উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিলেন। দেখে বোঝাই যাচ্ছিল উনি ভয়ানকভাবে থতমত খেয়েছেন। খাবে নাই বা কেন? আমাকে খুশে ধরে খাওয়ালে তারপর আমি যা একটু খাই। নিজে থেকে তো খাবারের নামও নেই না। মোট কথা আমার ক্ষুধাও লাগে না, তাই খাবারের প্রতি বড্ড অরুচি আমার। সেই মেয়ে যদি নিজে থেকে ঘাপুস ঘুপুস করে সব 5 মিনিটে ঠুসে নেয় তাহলে তো অবাক হওয়ারই কথা। শুধু উনি কেন, ওনার হোল গোষ্ঠী অবাকের শীর্ষ লেভেলে পৌঁছে যাবে বলে আমি মনে করছি। খাওয়ার পর্ব শেষ করে আবারও পড়ায় মন দেওয়ার চেষ্টা করলাম। সত্যি বলতে আমার মন পড়ায় নয়, পড়ে আছে তীব্র অস্বস্তিতে। কোমর অবশ্যই আছে, তলপেটে কুটকুট ব্যথা তাণ্ডব চালাচ্ছে, দু পাও চিবোচ্ছে। কি যে একটা অবস্থা! আমি সর্বস্ব দিয়ে চেষ্টা চালাচ্ছি সেদিকে মনোযোগ না দিয়ে, চোখ কান বুজে শুধু পড়তে আর পড়তে, কিন্তু বারবার যেন ব্যর্থ হচ্ছি। কোচিংয়ের পড়া শেষ করে এক্সট্রা পড়াগুলো পড়ালেন আমায় নীল ভাইয়া। কষ্ট হওয়া সত্ত্বেও চেপে রেখে মুখ বুজে সহ্য করে একটানা 3 ঘন্টা পড়লাম। রাত 10টায় ডাইনিংয়ে খেতে গেলাম আমরা। খেতে খেতে নীরব ভাইয়া আকস্মিক হাসি দিল। খেয়াল করে দেখলাম সায়রা ভাবি চোখ গরম করে ভাইয়ার দিকে চোখ তাক করে রেখেছে। এমনভাবে তাকিয়েছে যে মনে হচ্ছে নীরব ভাইয়াই ভাবির বহুল কাঙ্ক্ষিত খাবার, যাকে পেলে কাঁচা চিবিয়ে খেতে দুবার ভাববে না সায়রা ভাবি। নীরব ভাইয়া ভয়ে ভয়ে তাকিয়ে গ্লাস ভর্তি পানি এক চুমুকে সাবার করলো। অতঃপর নীল ভাইয়ের কানে কানে বলল, আজ রাতটা আমায় তোর কাছে আশ্রয় দিবি ভাই? আমি খুব বিপদে পড়েছি, বিশ্বাস কর। আজ আমায় একটু তোর ঘরে রাখবি নীল? মিনতি সুরে কথাটা বলল নীরব ভাইয়া। নীল ভাইয়া ঠোঁট চেপে কুটিল হাসিয়ে হাসলো, কৌতুকের সুরে বলল, তোমার নিজের রুম থাকতে আমার কাছে কেন শেল্টার চাইছো ভাই? ও ভাবির ভাই বুঝি? নীরব ভাইয়া ভেজা বিড়াল বনে বলল, দেখছিস না তোর ভাবি খেপে ফায়ারফক্স হয়ে আছে, আজ ঘরে গেলেই আমি মার খাবো ভাই। দুঃখী দুঃখী কণ্ঠে কথাটা বলল নীরব ভাইয়া। প্রত্যুত্তরে নীল ভাইয়া আবারও কুটিল হাসলো। এবারের হাসিতে আরও 4 সেন্টিমিটার প্রসারিত হলো ঠোঁটজোড়া। ভাবির কথা শুনলে এই পরিণতি হতো নাকি? যেমন কর্ম তেমন ফল। সো সরি ভাতাশ্রী, আমি আপনাকে তুষ্ট করিতে পারিব না, আর না পারিব কোনরূপ সাহায্য করিতে। বধূ ব্যতীত একটি রাত্রিও যাপন করিতে আমি রাজি নহি, অতএব ক্ষমা করিবেন ভাতাশ্রী। বেঈমান! আমার আপন ভাই তুই? আমার বিশ্বাস হচ্ছে না। নিমুখ হারাম! রাগে ফুঁসতে ফুঁসতে কথাটা বলল নীরব ভাইয়া। নীল ভাইয়া 32 পাটি দাঁত বের করে হেসে বলল, আমার জায়গায় তুমি থাকলে কি রাজি হতে ভাই? চিন্দিগিত না। তুমি বলতে বিয়ে করেছি কি ছোট ভাইয়ের সাথে ঘুমানোর জন্য? এরকম একটা ফুটফুটে বউ থাকতে আমি কি তোর সাথে ঘুমাতে পারি নীল? আমার তো ঘুমই আসবে না ভাই। তাহলে এখন আমার বেলায় নিমুখ হারাম কেন বলছো? আমার বউটা কি কম ফুটফুটে? একদম কিউট পুতুল একটা। আমার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে কথাটা বলল নীল ভাইয়া। আমি লজ্জায় চোখ সরিয়ে ফেললাম। এতক্ষণ যাবত ওদের দুজনের কথা কান পেতে শুনছিলাম। আমার আড়ি পাতার মূল উদ্দেশ্য ছিল নীরব ভাইয়ার মনের অবস্থা, এক্সপ্রেশন সব জানা, কিন্তু লাস্ট মোমেন্টে নীল ভাইয়া এমন একটা কথা বলে বসলো, এক ঝটকায় কারি কারি লজ্জানুভূতি এসে ভর করলো আমাতে। বড় ভাইকে কি কেউ এসব বলে? লোকটার মধ্যে লজ্জা শরমের কোনো বালাই নেই দেখছি। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নির্লজ্জ। ইমরান হাশমিকেও মাত দেবে এই ছেলে। এই শোনাবো না, শোনো না। সারা বিছানা ঝেড়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই নীরব নরম গলায় তাকে এই কথা বললাম, ঘুমাবো, বিরক্ত করবি না আমায়। দাঁতে দাঁত চেপে। রাগলে আমার বউকে দারুণ লাগে, একদম লাল টকটকে ধনী লঙ্কার মতো সুন্দর লাগে। এসব বললেই গলে যাবো না, বুঝেছিস? দূরে থাক, একটাও সাউন্ড করলে লাথি মেরে খাট থেকে ফেলে দেবো।
গলা খাকারি দিয়ে। নীরব এসে তৎক্ষণাৎ সায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, আদুরে গলায় ছড়া কেটে বলল, আমার টুনটুনি পাখি, খুব রাগ করেছো নাকি? এত রাগ করে না, আমার যে ভালো লাগে না ও শোনাবো না। স্যার, আমায় আদিক্ষেতা একদম ভালো লাগে না আমার। এত রাগ কেন করছো সায়রা, কেন বলো? তুই জানিস না তোর শ্বাসকষ্ট আছে? জলে ভিজে যে সর্দি বাঁধিয়েছিস, এখন শ্বাস নিতে কষ্টকর হবে তোর না আমার। আমার একটা কথা কানে তুলিস তুই? ও, এবার বুঝলাম কাহিনী কি। এই জন্য এত রাগ করবে শোনাবো না? আমার সামান্য শ্বাসকষ্ট, বেশি না তো, একটু সর্দি লাগলে কিচ্ছু হবে না। আর রাগ করে থেকো না। আমার টুনটুনি পাখিটা আরও শক্ত করে জড়িয়ে ধরে কথাটা বলল নীরব ভাইয়া। এসব কথায় রাগ কমবে না আমার। প্রমিস করো আমি যে বলবো তাই শুনবে? আচ্ছা ঠিক আছে, তোমার সব কথা আমি শুনবো। তোমায় শুয়ে প্রমিস করলাম। ঠিক আছে, এখন শো, আমার ঘুম পাচ্ছে, আলো নিভিয়ে দিও। গুড নাইট। বলেই সায়রা উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। নীরব বেচারাও লাইট অফ করে মন খারাপ করে শুয়ে পড়ল। ভেবেছিল রোজকার মতো সায়রা ওর বুকে ঘুমানোর আবদার করবে, কিন্তু না, ওর ধারণাকে ভুল প্রমাণিত করে সায়রা একাই শুয়ে পড়ল। খানিকক্ষণ শুয়ে থেকে নীরব মনে মনে কিছু ভাবল, অতপর ভাবা শেষে এক দুষ্ট ফোন দিয়ে হাঁটল। সায়রা, আমার খুব কষ্ট হচ্ছে, ব্যথিত কণ্ঠে। সায়রা লাফ দিয়ে উঠে বসে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে? ঔষধ দেবো? ডাক্তার ডাকবো? নীরব দাঁত বের করে হেসে বলল, এখানে কষ্ট হচ্ছে, বুকে ইশারা করে। ঔষধ তো তোমার কাছে আছে, দাও সারিয়ে। শয়তান, তুই মানুষ হবি না? নীরবের বুকে কিলঘুষি মারতে মারতে কথাগুলো বলল সায়রা ভাবি। বউর আদর পেতে এতটুকু শয়তান হয় যায় নয় কি? দাও আমার ঔষধটা দাও, খুব কষ্ট হচ্ছে বুকে, পারবো না কিছু দিতে। দেবে না? আচ্ছা আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁচকা টানে বুকে ফেলে দিয়ে। অনবরত কিলঘুষি দিতে থাকলেও থামল না নীরব। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আদায় করে নিল প্রাপ্য আদরটুকু। এ বাঁধন ছড়ানোর সাধ্য আছে কার? কিছু কিছু ভালোবাসার রং এমনও হয়। অস্বস্তিতে গাঢ় হয়ে আছে সারা শরীর, চোখ মুখ খিঁচে আসছে ব্যথায়। মুখ গুম করে সহ্য করছি আর নীল ভাইয়ের কথা মতো বিনা বাক্যে পড়ছি। চেষ্টা করছি প্রতিনিয়ত আমার অসুবিধাকে ওনার থেকে আড়াল করতে, জানি না কতটুকু সফল হচ্ছি বা হব। রাইট ফ্রম অফ ভার্সের রুলস মোতাবেক 30টা এক্সাম্পল আমায় লিখতে দিয়েছে, আর তার আগে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের অ্যান্সার সলভ করে দিয়েছি। মোট কথা আমায় পড়ায় কোনো ফাঁক রাখতে দেবেন না উনি। আমায় 100/100 প্রিপেয়ার করবে অ্যাডমিশনের জন্য। ওনার অস্থিরতা আর উদ্বিগ্নতা দেখে কখনো কখনো মনে হয় পরীক্ষা আমি নই, স্বয়ং নীল ভাইয়া দেবে। যা পেরেছি থুড়ি বুড়ি করে লিখে ওনাকে দিয়েছি। নীল ভাইয়া খাতা দেখতে দেখতে আমার দিকে তাকিয়েই হঠাৎ প্রশ্ন ছেড়ে বলল, তুমি ঠিক আছো তারা? আমি আকস্মিক ভরকে গেলাম। উনি কিছু আন্দাজ করছে কিনা ভেবে বিচলিত হয়ে গেল কিশোরী মন। লজ্জায় সংকুচিত হয়ে কুঁচকে গেল অন্তরাত্মা। আমি তো ঠিকই আছি, কেন? আমার কোথাও একটা মনে হচ্ছে তুমি ঠিক নেই, একটুও ঠিক নেই। সন্দিহান কণ্ঠে। ওটা আপনার ভুল ধারণা ভাইয়া, আই এম অ্যাবসলিউটলি রাইট। আমার এরূপ প্রত্যুত্তরে হয়তো নীল ভাইয়া স্বস্তি পেল না। আগের মতোই সন্ধানু ভাবটা বজায় রাখলেন ভেতরে ভেতরে, যদি ওনার মুখের ভাবভঙ্গিতে অবলীলে প্রকাশ পাচ্ছে। রাত 11:30 পর্যন্ত পড়ালেন উনি আমায়। পড়া শেষ করে উনি কোথায় যেন গেলেন। যাবতীয় কাজ সেরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত খোপা খুলছি, এমন সময় নীল ভাইয়ের আগমন ঘটল। তার হাতে একখানা কোন আইসক্রিম। উনি আমায় সোজাসুজি দাঁড়িয়ে অ্যাঙ্গাল হেসে আইসক্রিম আমার সামনে ধরলেন। তোমার ফেভারিট আইসক্রিম, খাও, মন ভালো হবে। কে বলেছে আমার মন খারাপ? নীল ভাইয়া আমার হাত টেনে হ্যাঁচকা টানে নিজের খুব কাছে নিয়ে আসলেন। মোহনীয় সুরে বললেন,